হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি আমাদের ইনফ্লেশনারি প্রেশার নিয়ে। দেখো এখানে টপিকটি কি আছে, ইনফ্লেশনারি প্রেশারস অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। এটি আমাদের আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসেছিল আর্টিকেলটি আজ। যদি আমরা ইনফ্লেশন নিয়ে অ্যানালিসিস করি যে আমাদের পিওয়াইকিউর জন্য কতটা ইম্পর্টেন্ট, তো আমরা দেখতে পাবো উই ক্যান সি দ্য পিওয়াইকিউ রিগার্ডিং inflation and specifically CPI, the terminologies like CPI, WPI। তো এই টাইপের যে কনসেপ্ট সিপিআই, ডাব্লিউপিআই, ইনফ্লেশন, এই রিলেটেড কনসেপ্ট কিন্তু অলরেডি আমাদের ইউপিএসসি পিওয়াইকিউতে জিজ্ঞেস করা হয়েছে। তো সেই জন্য আমাদের এই টপিকটা আমাদের আজ ইম্পর্টেন্ট এবং আমরা নিয়ে এসেছি। তো এখান থেকে আমরা কিছু বেসিক কনসেপ্টস আমরা জেনে নেব, একদম যে ডিপে যাবো তা না। আজকে আমাদের কনটেক্সট দেখে নেবো যে কনটেক্সট কী, সেখান থেকে বেসিক কিছু ডেটা আছে সেই ডেটা দেখে নেব, এবং তার সাথে আমাদের কিছু স্ট্যাটিক যে সিলেবাস আছে সিপিআই কি ডাব্লিউপিআই কি, তাদের মধ্যে ডিফারেন্স কি, এইগুলো আর কিছু কিছু বেসিক টার্মিনোলজি আছে যেমন ডিসইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, এইগুলো। তো চলো শুরু করা যাক। এই যে পিওয়াইকিউটা তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু এসেছিল কবে না, এটা এসেছিল 2020 সালের ইউপিএসসি প্রিলিমসে। Weightage of the food in consumer price index is higher than that in wholesale price index. WPI does not capture changes in the price of services which CPI does. Reserve Bank of India has now adopted WPI as its key measures of inflation. দেখো এগুলো হচ্ছে গিয়ে বেসিক কনসেপ্টস, এইগুলো কিন্তু কোনো মতে আমাদের হাত থেকে যাওয়া চলবে না প্রিলিমসে, এইগুলো গেলেই কিন্তু চাপ। তো চলো শুরু করা যাক কনটেক্সট থেকে। কনটেক্সটে কি না, কনটেক্সট হচ্ছে কি এটাই, রিসেন্ট ইকোনমিক ডেটা indicates a significant divergence between the CPI and WPI, retail and wholesale inflation in India. CPI মানে কি না কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আর WPI মানে কি হোলসেল প্রাইস ইন্ডেক্স। সিপিআইতে কি কি থাকে, সিপিআইতে থাকে যে আমাদের জেনারেল গুডস অ্যান্ড সার্ভিস কনজিউমড বাই জেনারেল কনজিউমার, ঠিক আছে, এটা হচ্ছে সিপিআই। ডাব্লিউপিআই কি, দেখো নামটাই হচ্ছে কি হোলসেল, এটা হয় হোলসেল লেভেলে, হোলসেল অ্যাট হোলসেল লেভেল, এটা হয় কোথায় না হোলসেল লেভেলে, এই জন্য নাম হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। তো সিপিআইয়ের যেখানে 13 মান্থ হাই 3.8%, সিপিআই ইনফ্লেশন চলছে 3.8%, সেখানে ডাব্লিউপিআই স্টুড কোথায় আছে না 8.3%। তো একটা ডাইভার্স মানে একটা হিউজ ক্যাপ, কোথায় 3.48 আর কোথায় আছে 8.3। তো সেটা নিয়ে আমাদের কনটেক্সট কি এখানে এই এতটা ডাইভারজেন্স কেন হচ্ছে। তো চলো শুরু করা যাক, আমরা ধীরে ধীরে কিছু জিনিস বুঝে নেব আমরা। আন্ডারস্ট্যান্ডিং ইনফ্লেশন ইন্ডিসেস সিপিআই ভার্সেস ডাব্লিউপিআই। Inflation in India is primarily measured using two different indices that track price changes at different stages of the supply chain. একটা হচ্ছে কি কনজিউমার লেভেল, একটা হচ্ছে কি হোলসেল লেভেল। তো যেটা কনজিউমার লেভেল হয় সেটাকে বলা হয় সিপিআই। তো যেটা বললাম বেস ইয়ার কত না 2024, এটা কত আগে কত ছিল 2012, সেটাকে রিভিশন করে নিয়ে আসা হয়েছে 2024। এটা সিপিআই ডেটাকে রিলিজ করে না ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, মিনিস্ট্রি অফ দ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। কি কম্পোনেন্ট কি কি আছে না ফুড অ্যান্ড বিভারেজেস, ফিউয়েল অ্যান্ড লাইট, হাউজিং, ক্লথিং অ্যান্ড মিসলেনিয়াস সার্ভিসেস, যেমন কি এডুকেশন, হেলথ, ইটিসি। এতগুলোর মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ কে রাখে না, সেটা হচ্ছে ফুড অ্যান্ড বিভারেজেস, এটা হচ্ছে হাইয়েস্ট ওয়েটেজ, এটা হচ্ছে হাইয়েস্ট ওয়েটেজ। সিগনিফিকেন্স কি, ইট ইজ দ্য প্রাইমারি টুল ইউজড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর মনিটারি পলিসি টার্গেটিং। কারণ এই যে 2023-এর এই 2020-তে যে কোয়েশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ নাও অ্যাডপ্টেড ডাব্লিউপিআই এজ কি মেজার্স অফ ইনফ্লেশন, এটা কিন্তু ভুল। তাহলে এখানে অ্যান্সারটি কী হবে, এটা হবে সিপিআই। তো বুঝতে পারা যাচ্ছে যে আমাদের পিওয়াইকিউ ইম্পর্টেন্স কতটা আছে। এরপর আসছে কি হোলসেল প্রাইস ইন্ডেক্স। ডেফিনেশন কি না, যখন কোনো ইনফ্লেশনকে টার্গেট করা হয় একটা হোলসেল লেভেল, ঠিক আছে, সেটাকে বলছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। বেস ইয়ার কত না 2011-12। এটা রিলিজ করে, ডেটাকে রিলিজ করে না অফিস অফ দ্য ইকোনমিক অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথা রাখবে এটা। সিপিআইকে রিলিজ করছে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, মিনিস্ট্রি অফ দ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। যেখানে ডাব্লিউপিআই ডেটাকে রিলিজ করছে, রিলিজ করছে মিনিস্ট্রি অফ দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ডাব্লিউপিআই এখানে একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট আছে, সেটা হচ্ছে কি না, ডাব্লিউপিআই ডাজ নট ইনক্লুড সার্ভিসেস। সিপিআইতে যেমন আমাদের এডুকেশন, হেলথ, এগুলো সার্ভিস ইনক্লুড আছে, এখানে কিন্তু ডাব্লিউপিআইতে কিন্তু ডাজ নট ইনক্লুড সার্ভিসেস। কি কম্পোনেন্ট কী কী আছে না, ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস, প্রাইমারি আর্টিকেলস, ফিউল অ্যান্ড পাওয়ার। ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস যে ওয়েটেজ সেটা কিন্তু সব থেকে বেশি, এই যে হাইয়েস্ট ওয়েটেজ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টসে। এরপর আমরা ডিফারেন্সটা একটু দেখে নেবো একটা গ্ল্যান্স। প্রাইমারি ফোকাস গুডস অ্যাট দ্য হোলসেল লেভেল, যেটা বললাম তোমাদেরকে, হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা হচ্ছে কি না রিটেল লেভেল। প্রাইস পেড বাই ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড হোলসেলার্স, এটা ফাইনাল কনজিউমার্স মানে আমাদের আমজনতা। সার্ভিস ইনক্লুডেড আছে কি না, এখানে নেই, এটাতে আছে। পলিসি ইউজ ট্র্যাক্স সাপ্লাই সাইড প্রেশার্স ইউজড ফর ইনফ্লেশন টার্গেটিং বাই আরবিআই। ওয়েটস ম্যানুফ্যাকচার গুডস সব থেকে হাইট ওয়েটেজ, এখানে ফুড অ্যান্ড বিভারেজেস হ্যাভ দ্য হাইয়েস্ট ওয়েটেজ। এইগুলো আমাদের বেসিক ইনফরমেশন। এরপর আমরা আসবো যে ফ্যাক্টরস বিহাইন্ড ইনফ্লেশন এর রেসপন্স টু কার্ভ ইনফ্লেশন। ফ্যাক্টর কি কি আছে, একটা হচ্ছে গিয়ে, একটা হয় কস্ট পুশ, একটা হয় ডিমান্ড পুল, একটা কি হয় না ডিমান্ড পুল। তো এইখানে এই সিনারিওতে যে ইনফ্লেশনটা হয়েছে, ক্রিয়েট হয়েছে, সেটা পেছনে দায়ী কে, সেটা হচ্ছে গিয়ে কস্ট পুশ। কস্ট পুশ মানে কি, আমাদের যখন কোনো একটা জিনিস, ধরো এটা একটা ফিল্ড, ঠিক আছে, দুটো ফিল্ড আছে, একটা ফিল্ডে এটা 2011 আমি টাইম নিচ্ছি, আর এটা নিচ্ছি আমি 2015। এই ফিল্ডে আমি ধান কিছু লাগিয়েছিলাম, প্যাডি লাগিয়েছিলাম, সেখানে আমার কস্টিং পড়েছিল 10 টাকা পার কিলো। এখানে 2015-তে সেই কস্টিং চলে এসছে কত না 15 টাকা পার কিলো। কেন না, এই যে এখানে সিডস আমরা কি কি ইউজ করি, সিডস ইউজ করি, ফার্টিলাইজার ইউজ করি, ইলেকট্রিসিটি থ্রুতে আমরা ওয়াটার ইউজ করি, আমরা পেস্টিসাইডস ইউজ করি, এইগুলো আমরা সমস্ত কিছু ইউজ করি। তো যখন এই সব কিছু ইনপুটের দাম বেড়ে যায়, তখন অটোমেটিক যে ইনফ্লেশনটা ক্রিয়েট হয় সেটাকে বলে কস্ট প্লুস ইনফ্লেশন। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি যে কস্ট প্লুস কখন হয়, যখন আমাদের ইনপুট কস্ট বেড়ে যায়। তো এখন আমাদের কি হচ্ছে, যে ওয়েস্ট এশিয়ায় যে ওয়ার চলছে, ওয়ার সিনারিওতে কি হচ্ছে কি, আমাদের অয়েল অ্যান্ড গ্যাস যে সাপ্লাই চেন কিন্তু ডিসরাপ্ট হয়ে আছে। এমন ডিসরাপ্ট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এবং আচ্ছা, এখানে ইনফ্লেশনটা তো আমি পরে দেখাচ্ছি। ডিসরাপ্ট হওয়ার জন্য কি হচ্ছে, অয়েল প্রাইস বাড়ছে, আমাদের ইম্পোর্ট কস্ট বাড়ছে। ইম্পোর্ট কস্ট বাড়ার জন্য আমাদের যে ইনপুট যেসব কস্ট সেগুলো কিন্তু বাড়ছে। এটা একটা চেন রিয়েকশন। এই জন্যেই আমি কালকে এক্সপ্লেন করেছিলাম যে কেন অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে সোনা কিনতে কম বলছে, এবং কালকেও একটা আর্টিকেল ছিল যে গভর্নমেন্ট তরফ থেকে যে সোনা, গোল্ড অ্যান্ড সিলভারের উপর ট্যারিফ কিন্তু 8% থেকে 18% করে দিয়েছে। এটা আমি কালকে পড়েছিলাম এটা। তো এটা হচ্ছে কি কস্ট পুশ ইনফ্লেশন। এরপরে আসবো ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন কোনটা না, ডিমান্ড পুল যখনই হয় যখন আমাদের ডিমান্ড বেড়ে যায়। ফর এক্সাম্পল 2011-তে পপুলেশন ছিল আমাদের অল ওভার ইন্ডিয়াতে সাপোজ ধরো 20 করোড়। 2015-তে পপুলেশন হয়েছে 25 করোড়, 5 করোড় এক্সট্রা, আমাদের পপুলেশন 5 করোড় এক্সট্রা। তো 5 করোড় এক্সট্রা যখন, তখন ডিমান্ডও বাড়বে, মানুষ যখন বাড়ছে তাদের ডিমান্ডও বাড়বে। ডিমান্ড বাড়লে কি হয়, সাপ্লাই বাড়বে, সাপ্লাই যখন বাড়বে তখন কিন্তু প্রাইসের জিনিসের দামও কিন্তু বাড়তে থাকবে। এটা হচ্ছে যে একটা জেনারেল ইকোনমিক কনসেপ্ট। তো এটাকে বলে ডিমান্ড পুল ইনফ্লেশন। যখন ডিমান্ডের জন্য আমাদের যখন কোনো জিনিসের দাম বাড়ে সেটাকে বলে ডিমান্ড পুল ইনফ্লেশন, এবং যখন আমাদের ইনপুট কস্টের জন্য যখন জিনিসের দাম বাড়ে সেটাকে বলছে কি না কস্ট পুশ ইনফ্লেশন।
এখানে সেটাই কনসেপ্ট দেওয়া আছে যে এনার্জি প্রাইসেস ইম্পোর্টেড ইনফ্লেশন। এখানে একটা ইম্পোর্টেন্ট খুব একটা ভালো লাইন আছে, সেটা কি ইম্পোর্টেড ইনফ্লেশন। ইম্পোর্টেড ইনফ্লেশন মানে কি? ইম্পোর্টেড ইনফ্লেশন মানে হচ্ছে এটাই, অ্যাজ দ্য রুপি ডেপ্রিসিয়েট এগেনস্ট দ্য ডলার, দ্য কস্ট অফ ইম্পোর্টিং এসেন্সিয়াল কমোডিটিস লাইক ক্রুড অয়েল অ্যান্ড গোল্ড ইনক্রিজেস ফার্দার দ্য ফিউলিং ডোমেস্টিক ইনফ্লেশন। এই জিনিসটাই তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম। এরপর গভর্নমেন্ট মেজার্স কী কী নিতে পারে, না একটা তো নেবে ফিসকাল মেজার্স। ফিসকাল মেজার্স কে নেয়? সেটা হচ্ছে গিয়ে কিনা গভর্নমেন্ট। আর একটা নেয় মনিটারি মেজার্স, এটা কে নেয়? এটা নেয় আরবিআই। ফিসকাল মেজার্সে কিনা হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজ দ্য ইম্পোর্ট ডিউটিস অন গোল্ড অ্যান্ড সিলভার। এটাই কালকের আর্টিকেলে ছিল। এটা কি হবে? এটা যখন ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিচ্ছে তখন আমাদের কনজামশন কম হবে। কনজামশন কম হলে কি হবে? আমাদের যে ফরেক্স রিজার্ভ সেটা কিন্তু স্টেবল থাকবে, এবং সেই স্টেবল থাকলে কি হবে? যে রুপি যে ডেপ্রিসিয়েট হচ্ছিল, যেটা পতন হচ্ছিল, সেটা কিন্তু হবে না, এবং সেটা কিন্তু একটা জায়গায় ফিক্সড থাকবে, এবং সেখান থেকে যে ইনফ্লেশন যে হয়, ইনফ্লেশনের ট্রেন্ডটা সেটা কিন্তু, যেটা আমাদের এখন যে ডাইভারজেন্স হয়েছে, সেটা কিন্তু একটা স্টেবল জায়গায় থাকবে। মনিটারি মেজার্স কী করে? যখন ইনফ্লেশন হয় সেটাকে কাট করার জন্য আমরা, এটা বেসিক কনসেপ্ট, যে ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, সিআরআর, এসএলআর, এগুলোর কিন্তু যে রেট আছে সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়, যেটাকে রেপো রেট বলে। আরবিআই ইজ ম্যান্ডেটেড টু কিপ দ্য সিপিআই উইদিন দ্য 4% ±2 রেঞ্জ। এটা হচ্ছে আরবিআই এর একটা টার্গেট, যে আমাদের ইনফ্লেশন যে টার্গেট থাকে সেটা কিন্তু 4 ±2, মানে 2 থেকে 6 এই পার্সেন্টের মধ্যে যেন ইনফ্লেশন ঘোরাফেরা করে। এটা আরবিআইকে ম্যান্ডেট করতে হয় এটা। এতে এরপরে আমরা আসবো যে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট কী হচ্ছে, না ইম্প্যাক্ট অন কনজামশন। যখন ইনফ্লেশন বাড়ছে তখন আমাদের মধ্যে যে কনজামশন বিহেভিয়ার সেটা কিন্তু কমছে ধীরে ধীরে। যে রেজিং কস্ট অফ এসেন্সিয়াল আইটেমস লাইক কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার্স ডাইরেক্টলি এফেক্ট দ্য মাইগ্রেন্ট লেবার অ্যান্ড লো ইনকাম হাউসহোল্ডস, potentially dumping the overall consumption demand in the economy. এরপরে আমরা আসবো কিছু এসেন্সিয়াল কনসেপ্ট টু রিমেম্বার, যেগুলো আমাদের সিডিএসে সিএপিএফে অলরেডি জিজ্ঞেস করে নিয়েছে। তার মধ্যে থেকে যদি সব থেকে ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে ডিসইনফ্লেশন আর স্ট্যাগফ্লেশন। তো প্রথমে আসি হেডলাইন ইনফ্লেশন। হেডলাইন ইনফ্লেশন কোনটা? না টোটাল ইনফ্লেশন উইদিন এন ইকোনমি ইনক্লুডিং কমোডিটিস সাচ এস ফুড অ্যান্ড এনার্জি প্রাইসেস। যখন একটা বাস্কেট ধরে নেওয়া হলো, সেই বাস্কেটের মধ্যে সমস্ত কিছু আইটেম আছে, সেটাকে বলছে হেডলাইন ইনফ্লেশন। এটার মধ্যে আমাদের জেনারেল কমোডিটিস আছে, প্লাস ফিউয়েল আছে, এনার্জি যেমন ফুড আছে, এনার্জি যেমন আছে বলতে ফিউয়েল আছে, এইগুলো সেটাকে বলছে হেডলাইন। আর কোর ইনফ্লেশন কি? না এই যে বাস্কেট আছে এখান থেকে যদি আমরা ফিউয়েল আইটেমটাকে বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তখন আসবে সেটা না কোর ইনফ্লেশন। হেডলাইন ইনফ্লেশন মাইনাস দ্য ভোলাটাইল ফুড অ্যান্ড ফিউল কম্পোনেন্টস যদি বাদ দিয়ে দিই তখন সেটা হবে কোর ইনফ্লেশন। এরপরে আসবে কি না ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন তো চলছে, কিন্তু এমন একটা সিচুয়েশন ধরো যেখানে ইনফ্লেশন যে রেটটা সেটা কিন্তু মানে এই যে স্টেডিলি যে রাইজ হচ্ছে সেটা না, ধীরে 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 করে বাড়ছে, সেটাকে বলছে ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন ইজ এ টেম্পোরারি স্লোয়িং ইন দ্য রেট অফ প্রাইস অফ ইনফ্লেশন। এই যে রেট তো বাড়ছে কিন্তু যে বাড়ার যে রেটটা সেটা কিন্তু স্লো, ঠিক আছে, সেটাকে বলছে ডিসইনফ্লেশন। স্ট্যাগফ্লেশন কোনটা? না স্ট্যাগফ্লেশন ইজ এ ইকোনমিক কন্ডিশন ডিফাইন্ড বাই দ্য সাইমালটেনিয়াস অকারেন্স অফ দ্য স্লো ইকোনমিক গ্রোথ, হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড রাইজিং প্রাইসেস। এটাকে বলে স্ট্যাগফ্লেশন, এবং এটি কিন্তু আমাদের সিডিএসে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে অলরেডি 2 টাইমস স্ট্যাগফ্লেশনকে নিয়ে। যে একটা সিচুয়েশন দিয়ে দিচ্ছে যে ইট ইজ অ্যান ইকোনমিক কন্ডিশন ডিফাইন্ড বাই দ্য সাইমালটেনিয়াস অকারেন্স অফ দ্য স্লো ইকোনমিক গ্রোথ, হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড রাইজিং প্রাইসেস। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট স্যুট, তখন বলে দেবে যে স্ট্যাগফ্লেশন, ডিসইনফ্লেশন, কোর ইনফ্লেশন, হেডলাইন ইনফ্লেশন। অবভিয়াসলি অ্যান্সার হবে সেটা স্ট্যাগফ্লেশন। এখান থেকে একটা এমসিকিউ আমরা দিয়েছি, এমসিকিউ তোমার প্র্যাকটিস করে নিও। আর তোমাদেরকে পিওয়াইকিউ রেফারেন্স আমরা দিলাম, যেটা আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট। আর এই ওয়ারের জন্য আমাদের স্পেসিফিক্যালি যে ইকোনমিক সেক্টর, কারণ ওয়ারে সব থেকে বেশি হ্যাম্পার তো হয় ইকোনমিক্সেই, বিভিন্ন রকম সেক্টর, এবং সেটা ডাইরেক্টলি লিঙ্ক থাকে ইকোনমিক। এখান থেকে আমি 2026 প্রিলিমসে একটা কোশ্চেন, আমি একটা কেন দুটো কোশ্চেন এক্সপেক্ট করছি
ওয়ার রিলেটেড সিনারিও এবং তার ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি, এবং ইভেন একটা মেন শো এবার একটা কোশ্চেন দিতে পারে। তো এইগুলো আমাদের আজকে কন্টেন্ট। এই কন্টেন্ট তোমরা যদি বাংলায় পড়তে চাও তোমরা প্লিজ দেখতে পাচ্ছ এখানে সেম কন্টেন্ট তোমরা বাংলাতে পেয়ে যাবে। তো তার জন্য রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।